কর্নেল বললেন, মজাটা এই যে নিজের বোকামি নিজেই টের পাওয়া যায় না। ডার্লিং, কেউ এসে মরাটা দাবি করলে সেটা না হয় দেয়া চলে, হাতে সাংঘাতিক অস্ত্র মানে রাইফেলটা দেয়া যায় না। কর্নেল বললেন, নেই, সেটাই আমার সন্দেহের কারণ। মিস্টার সিনহা ব্যস্ত হয়ে উঠলেন। বডিটা কোথায় পুড়িয়ে নষ্ট করে ফেলবে এখনই ব্যবস্থা করা দরকার। এতক্ষণে লক্ষ্য করলুম তার হাতে একটা ওয়াকি টকি রয়েছে। বেতারে চাপা গলায় থানায় মেসেজ পাঠালেন। তারপর বললেন, চলুন কর্নেল, ফেরা যাক, আপনাদের বাংলায় পৌঁছে দিয়ে যাব। সামান্য দূরে জঙ্গলের একটিতে পিচের রাস্তা, সেখানে পুলিশের জিপ অপেক্ষা করছিল। বাংলোর বারান্দায় বসে কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, ছিপটা আর মাছটার কথা ভেবে এ রাতে আর আমার ঘুমের 12টা বেজে যাবে ডার্লিং। সকালে আমি কথা কেড়ে নিয়ে বললুম, কিন্তু ওই শিকারী ভদ্রলোক পাণ্ডেজির ব্যাপারটা আমার ঘুমের 12টা বাজাবে। কর্নেল হাসলে, ব্যাপারটা অবশ্য রহস্যময়, তবে সে তোমার বোকামির জন্য রহস্যটা ঘনীভূত হলো। তোমার হাতে একটা রাইফেল ছিল জয়ন্ত, 5টা গুলি 3টে ভরা ছিল। তুমি ওদের বডি তুলে নিয়ে যাওয়া ঠেকিয়ে রাখতে পারতে না যতক্ষণ না আমি পৌঁছচ্ছি। কিন্তু আপনি তো কোনো আভাস দিয়ে যাননি। ঘটনার আকস্মিকতায় ডার্লিং, ঘটনার আকস্মিকতায়। কর্নেল সাদা দাড়ি চুলকে বললেন, 2বার গুলির শব্দ। তারপর পাণ্ডেজি বা বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। বাঘের কথাই ভাবা সেই মুহূর্তে স্বাভাবিক। তারপর মনে হলো, গুলি খাওয়া বাঘ শিকারির ওপর ঝাঁপ দিলেও গর্জন করবে ক্রমাগত, অথচ গর্জনের শব্দ শুনিনি তো। তখনই প্রথম সন্দেহ জাগল, এটা কোনো হত্যাকাণ্ড নয় তো। সম্ভবত আমাদের হঠাৎ গিয়ে পড়ায় খুনিরা গা ঢাকা দিয়েছে। তাছাড়া ঘাসের তলায় বাঘের পায়ের ছাপও নেই। মুন্ডুটা প্লাস্টিকের তৈরি খেলনার মুখোশ। পাণ্ডেজি ভদ্রলোক কে? কর্নেল কপি শেষ করে চুরুট ধরালেন। তারপর অভ্যাস মতো চোখ বুজে বললেন, শিবচরণ পাণ্ডে হাতিয়াগড়ের বনেদি বংশের মানুষ। শিকারে প্রচণ্ড নেশা ছিল। আমার একজন পুরনো বন্ধু বলতে পারো ওকে। তারপর চোখ খুলে চাপা স্বরে বললেন, আসলে পাণ্ডেজির চিঠি পেয়ে এবার আমার এখানে আসা এবং প্রপাতের জলায় মাছ ধরতে যাওয়া। আমি চমকে উঠলুম, কি চিঠি? গোয়েন্দা প্রবর জ্যাকেটের ভেতর থেকে একটা ভাঁজ করা চিঠি বের করে দিলেন। চিঠিটা পড়ে আরো অবাক হয়ে গেলুম। ইংরেজিতে লেখা চিঠিটার বাংলা এই দাঁড়ায়, প্রিয় কর্নেল, সম্প্রতি হাতিয়াগড় এলাকায় একটা ধূর্ত মানুষখেকো বাঘের উপদ্রব দেখা দিয়েছে। মানুষখেকো বাঘ ধূর্ত হয়, কিন্তু এ বাঘটা এমনই ধূর্ত যে তার মানুষ মারার খবরই শুধু শুনি, কিন্তু মরার পাত্তা পায় না। খুব খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এটা কোনো ব্যাপার নয়। আসল ব্যাপারটা হলো, কোদণ্ড পাহাড়ের জলপ্রপাতের নিচে যে জলাটা আছে, সেখানে বাঘটা জল খেতে আসবে ভেবে পরপর 3টে রাত ওত পেতেছিলুম। প্রতি রাতেই অদ্ভুত জিনিস দেখেছি। প্রপাতের দিকটাতে একটা উঁচু পাথর জল থেকে মাথা তুলেছে, সেটা দেখতে কাছিমের খোলের মতো। ওখানে হঠাৎ একটা আলো জ্বলে ওঠে। আলোটা কিছুক্ষণ নড়াচড়া করে, তারপর নিভে যায়। এখন কৃষ্ণপক্ষ চলছে, মাঝরাতে জ্যোৎস্নায় সব দেখতে পাই। প্রথমে আলোটা জ্বলে, তারপর দেখি একটা ছোট নৌকো এগিয়ে আসছে আলোটার দিকে। প্রথম 2টো রাত ভেবেছিলুম জেলে নৌকো, মাছ ধরছে, কিন্তু মানুষ থেকে বাঘের উপদ্রব চলেছে। কাদের এত সাহস হতে পারে? তৃতীয় রাতে জোরালো টর্চের আলো ফেলে নৌকার লোকগুলোকে ডাকলুম। অমনি ওরা নৌকো অন্যদিকে ঘুরিয়ে দক্ষিণ পাড়ে চলে গেল। অনেকটা ঘুরে পিচ রাস্তার বীজ হয়ে সেখানে গেলুম। নৌকোটা বাঁধা আছে, কিন্তু লোক নেই। ব্যাপারটা রহস্যময়। সকালে আবার গেলুম, দেখলাম নৌকোও নেই। আমি আর মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না।
অনুগ্রহ করে রহস্যটা ফাঁস করে যান। শুভেচ্ছা রইল, শিবচরণ পাণ্ডে। চিঠিটা ফেরত দিয়ে বললুম, রহস্যের গন্ধ পাচ্ছি বটে। রহস্য। কর্নেল দাড়ি নেড়ে সায় দিলেন এবং চওড়াটাকে হাত বুলিয়ে বললেন, তোমার কি মনে হয় শুনি জয়ন্ত? একটু হেসে বললুম, আমি তো বোকা। না 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 না, বোকারা গাছে চড়তে পারলেই বুদ্ধি খোলে, চীনা প্রবাদ। তুমি গাছে চড়তে পেরেছো ডার্লিং। প্রশংসায় খুশি হয়ে বললুম, মানুষ খেগো বাঘের ব্যাপারটা রটনা বলে মনে হচ্ছে, যাতে জঙ্গলে লোকেরা না ঢোকে। কর্নেল সায় দিলেন, ঠিক, একদম ঠিক। বিশেষ করে ওই জলায় জেলেরা মাছ ধরতে যায়, তারাও বাঘের ভয়ে যাতায়াত বন্ধ করেছে। যাই হোক, সকাল ছাড়া আপাতত আর কিছু করার নেই। তবে সত্যি জয়ন্ত, আমার ছিপটাও খুব দামি, আর মাছটাও নিশ্চয়ই বড়। দেখা যাক ঘণ্টারাম মাছটার লোভে আমার ছিপটা উদ্ধার করে দেয় কিনা। কর্নেল ঘণ্টারামকে ডাকতে বলল। ঘণ্টারামকে ডাকতে গিয়ে কোনো সাড়া পাওয়া গেল না কিচেন থেকে। সে রাতের খাবার তৈরি করছিল। এই সময় হঠাৎ কর্নেল মুচকি হেসে বলেন, কিন্তু জয়ন্ত, তোমার থিওরিতে একটা খটকা থেকে যাচ্ছে। পাণ্ডেজির শেষ কথাটি বা, এ সম্পর্কে তোমার কি বক্তব্য? এবার একটু ঘাবড়ে গেলুম। বললুম, বা রহস্য সত্যিই গোলমেলে। ওকে যদি মানুষই হত্যা করে থাকে, বা মানে বাঘ বলতে চাইছেন কেন? বলেই ফের বুদ্ধি খুলে গেল। উত্তেজিতভাবে বললুম, হ্যাঁ বুঝেছি। পাণ্ডেজি এই নকল বাঘের মুন্ডুটা ঝোপের ফাঁকে দেখেছিলেন। রাতে ভালো ঘুম হয়নি। ভোরের দিকে মনে হয় ঘুমটা আমাকে বাঘে পেয়েছিল। কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। বলে, 9টা বাজে, উঠে পড়ো ডার্লিং। একটু অবাক লাগলো। কর্নেলের প্রাতঃভ্রমণে বেরোনোর অভ্যেস আছে জানি, কিন্তু বরাবর সেখানে 7টা সাড়ে 7টার মধ্যে ঘোরাঘুরি শেষ করে আমাকে ঘুম থেকে ওঠান, অথচ আজ সকাল 9টা অবধি বাইরে ছিল। তারপরে মনে পড়ে গেল ছিপ উদ্ধারের পরিকল্পনা। তাহলে ঘণ্টারামকে নিয়ে জলের তলায় নিশ্চয়ই ছিপ উদ্ধারে গিয়েছিল, তাই এত দেরি। বললাম, ছিপটা পেলেন? কর্নেল গম্ভীর মুখে মাথা নেড়ে বলেন, না। ঘণ্টারামের ধারণা ছিপ শুদ্ধ মাছটা জলের তলায় দূরে চলে গেছে। নদীর ধারে কোনো আদিবাসী বসতির কাছে গিয়ে পড়লে তাদের পেটে মাছটা হজম হয়ে গেছে। আপনি খুব মুষড়ে পড়েছেন দেখছি। কিন্তু ঘণ্টারামের মুখটা বড় বেশি তুঙ্গে হওয়ার কারণ আশা করি মাছ না পাওয়ার ব্যর্থতা নয়। হ্যাঁ, ঠিক ধরেছে জয়ন্ত। বৃদ্ধ ঘুঘু মিটিমিটি হাসতে থাকলেন। বেচারাকে সাত সকালে বড়শি বেঁধা মাছের বদলে মরা ঘাঁটতে হয়েছে। তারপর ওর বউ ওকে মরা ঘাঁটার জন্য আবার 1 দফা স্নান করিয়েছে। চমকে উঠে বলল, মরা? হ্যাঁ, পাণ্ডেজির ডেড বডি। ব্যক্তি দেখে খুনিরা পাণ্ডেজির বডি ওই জলের তলায় পাথর বেঁধে ডুবিয়ে রেখেছিল। ঘণ্টারাম সেটা উদ্ধার করেছে। সে মোটা বকশিস পাবে সরকার থেকে। কিন্তু বললুম, কিন্তু কি? ওই বা? চুপ করে গেলুম। বা রহস্য সত্যি নির্ভেজাল রহস্য। এই সময় দরজা দিয়ে চোখে পড়ল বাংলোর লনে ঘণ্টারামের হামাগুড়ি দেওয়া বাচ্চা সেই নকল বাঘের মুন্ডুটা নিয়ে খেলছে। তার মা এসে বাচ্চাটিকে বকাবকি করে কুলে তুলে নিল এবং মুন্ডুটা ছুঁড়ে ফেলে দিল। বুঝলাম ঘণ্টারামের বউ ওটাকে অলক্ষণে ভেবেছে, কিন্তু মুন্ডুটা কর্নেল কি বাচ্চাটাকে উপহার দিয়েছিলেন? কর্নেল অট্ট হাসি হাসেন। একটু পরে কফিতে মন দিলেন ওর প্রিয় পানীয়। বললুম, জলাশয় কাছিমের খোলের মতো পাথরটা পুলিশ পরীক্ষা করল না? ওখানে তো পাণ্ডেজিও আলো দেখেছিলেন। নিরেট পাথর। কর্নেল চুরুট জেলে ধোঁয়া উড়িয়ে বললেন, নৌকা নিয়ে ওখানে গিয়েছিলুম। তাছাড়া পাথরটা বেজায় পিছল, শ্যাওলা জমে আছে, ওটা কঠিন, উঠলেও দাঁড়িয়ে থাকা যায় না।
মিস্টার সিনহা পা হুড়কে জ্বরে পড়ে গেলেন। পুলিশের উর্দি, রিভলভার সব ভিজে কেলেঙ্কারি। কর্নেল এরপর উঠে দাঁড়ালেন। চলো বেরোনো যাক। এই খেয়ালি বুড়োর পাল্লায় পড়ে অনেকবার ভুগেছি, কিন্তু সে কথা বলতে গেলেই উনি আমার মাথার ঘিলুর দিকে আঙুল তুলবেন। সবাই নাকি আমার বোকামিরই ফল। কাজে কথা না বাড়ানোই ভালো। তবে একবারও কোদণ্ড পর্বতারোহণ মন্দ লাগছিল না। প্রপাতটা সুন্দর নয়, যেন একটা প্রাকৃতিক অর্কেস্ট্রাও। তাছাড়া দুধারে বৃক্ষলতা এবং রং বেরঙের ফুলে সাজানো। ফুল থাকলে প্রজাপতি থাকবে এবং গাছ থাকলে পাখি। প্রকৃতিবিদ প্রপাতের মাথায় চড়তে চড়তে ছবি তুললেন। বাইনাকুলার চোখে রেখে কতবার থেমে পড়লেন। আমি যখন মাথায় পৌঁছে গেছি তখন উনি ফুট বিশেক নিচে একটা পাথরের চাতালে দাঁড়িয়ে ক্যামেরা তাক করছেন। উপরে আসলে একটা নদী। নদীটা এখানে নিচে এসে ঝাঁপ দিয়ে প্রপাত সৃষ্টি করেছে। গনগনে রোদ্দুর, তাতে পাহাড় চড়ার পরিশ্রম হাঁপ ধরে যাচ্ছে। একটা ঝাঁকড়া গাছের ছায় গিয়ে দাঁড়ালুম, যেখানে পাথর ও মাটি মিশে আছে। ঘন জঙ্গল, দূরে উত্তরে বন বাংলোটি দেখা যাচ্ছিল। ক্লান্তভাবে গাছের নিচে পাথরটাতে বসেছি। অমনি পেছনে ঝোপে মজমজ শব্দ হলো। ঘুরে দেখলাম সঙ্গে সঙ্গে দুটো লোক বাঘের মতো আমার উপর এসে পড়ল এবং মুখে টেপ সেঁটে দিল। চেঁচানোর সুযোগই পেলুম না। কাল বিকেলে দেখা সেই দুটোই লোক। একজন একটা ছুরি গলায় ঠেকিয়েছিল, কাজে হাত পা নাড়ানো বা ধস্তাধস্তির উপায় নেই, গলায় ছুরি ঢুকে যাবে। তারপর আমার চোখে রুমাল পড়ল এবং টের পেলুম আমি ওদের কাঁধে। কাল বিকেলে পাণ্ডেজির মরা যেভাবে বয়ে নিয়ে যাচ্ছিল সেভাবেই আমাকে নিয়ে চলল ওরা। কতক্ষণ পরে কাঁধ থেকে আমাকে নামিয়ে বসিয়ে দিল। তারপর চোখ থেকে রুমাল খুলে নিল। মুখের টেপটা কিন্তু খুলল না। জায়গাটা প্রথমে কিছুক্ষণ অন্ধকার মনে হচ্ছিল, একটু পরে দৃষ্টি পরিষ্কার হলো। তখন দেখলুম এটা একটা মন্দির, ফাটল ধরা এবং পুরো মন্দির। দেয়াল ফুঁড়ে শেকড় বাকড় বেরিয়েছে, সামনে বেদির ওপর শিবলিঙ্গ। বেদির একপাশে একজন গাবদা গবদা সন্ডা মার্কা চেহারার লোক পা ঝুলিয়ে বসে আছে। পেল্লাই গোঁপ, কুতকুতে চোখে ক্রূর হাসি। সে খৈনি ডলছিল। খৈনিটা দুই সাওয়াতকে বিলি করে বাকিটুকু নিজের মুখে ঢোকালো। তারপর হিন্দিতে বলল, টেপ খুলে দে, কথা বের করি। হ্যাঁচকে টানে আমার মুখের টেপ খুলল একজন। যন্ত্রণায় আহ করে উঠলুম। বেদির লোকটা বলল, এই ছোট টিকটিকি, পাণ্ডে ব্যাটার ছেলে মরার সময় কি বলেছে? ভয়ে ভয়ে আমি বললাম, বা বলেছে, বা। চুপ বলে পাশ থেকে একটা জিনিস তুলে দেখালো। জিনিসটা অবিকল মানুষের হাতের গড়ন, কিন্তু 5টা আঙুল নখের মতো বাঁকা এবং ধারালো। দেখছিস এটা কি? এর নাম বাঘ নখ। পাণ্ডের মতো ফেলা ফেলা করে ফেলবো, কলজে উপড়ে নেব, সত্যি কথা বল। বলে সে বাঘনটা উঁচিয়ে ধরল। আঁতকে উঠে বললুম, বিশ্বাস করুন, শুধু বা। লোকটা তার স্যাঁত দুজনকে বললে, তোমরা এবার বুড়ো টিকটিকিকে ধরে নিয়ে এসো, বেগরবাই করলে ছুঁড়ে প্রপাতের তলায় ফেলে দেবে। ওরা তক্ষুনি বেরিয়ে গেল। কর্নেলের জন্য আঁতকে কাঠ হয়ে রইলুম। চোখে বাইনাকুলার রাখলে ওর আর কোনো দিকে মন থাকে না, সেটাই ভাববার কথা। লোকটা বলে, এই উল্লুক, বা মানে কি বুঝেছিস? আগে বা মানে বাঘ। আর ওই দাড়িওয়ালা বুড়ো কি বুঝেছে সেটা ওর মুখেই শুনবেন, আমাকে তো উনি খুলে কিছু বলেননি। লোকটা উঠে দাঁড়ালো। বড্ড দেরি করছে, হলোটা কি? একটা 72 বুড়োকে ধরে আনতে এতক্ষণ লাগছে? বলে সে মন্দিরের দরজার কাছে গেল। তারপর আর মনে গজগজ করতে লাগলো, এই সুযোগ ছাড়া ঠিক হবে না, গায়ের জোরে ওর সঙ্গে এঁটে ওঠা যাবে না। তাই নিঃশব্দে হাত বাড়িয়ে বেদি থেকে
বাঘনখটা তুলে নিলুম, কিন্তু লোকটা কী ভেবে যেন টের পেয়ে ঘুরে দাঁড়ালো। তারপর আমার হাতে বাঘনখ, ওর হাতে ছুরি। পরস্পরকে তাক করছি এবং দুজনেরই মুখ থেকেই হুমহাম গর্জন বেরোচ্ছে। দুজনে বেরি চক্কর দিচ্ছি। হঠাৎই সেই সময় শিবলিঙ্গটা নড়তে শুরু করলো, তারপরে একপাশে কাত হয়ে পড়ল এবং আমাদের দুজনকেই হকচকিয়ে দিয়ে একটা মুন্ডু বেরোলো। মুন্ডুটিতে টুপি এবং সাদা দাড়ি। সেটি প্রখ্যাত ঘুঘুবুড়ু কর্নেল নীলাদ্রি সরকারের। স্বপ্ন নয়। এক লাফে কর্নেল বেদি ফুঁড়ে বেরিয়ে রিভলভার তাক করলেন লোকটার দিকে। সে ছুরি ফেলে দিয়ে দুহাত উপরে ওঠালো এবং দেয়ালে সেঁটে গেল। কর্নেল অট্ট হাসি আসলেন। মন্দিরের ভেতরে বাজ পড়ার শব্দ? বললে কি বাবুরাম, কেমন শব্দ? সাবাস জয়ন্ত, ব্র্যাভো, এই তো চাই। বাইরে ধূপধাপ শব্দ শোনা গেল। পুলিশ অফিসার মিস্টার সিনহাকে আসতে দেখলাম, সঙ্গে কয়েকজন কনস্টেবল। তারা এই বাবুরামের দুই স্যাঙাতের হাতে দড়ি এবং সেই দড়ি কোমরেও পরিয়ে টেনে আনছে। কর্নেল ডাকলেন, ভেতরে আসুন মিস্টার সিনহা, সঙ্গ বাবাজি ধরা পড়েছে। মিস্টার সিনহা ঢুকেই দৃশ্যটা দেখে একচোট হাসলেন। দুজন কনস্টেবল এবং বাবুরামের হাতে হাত করা এঁটে দিল। মিস্টার সিনহা এবার ওল্টানো শিবলিঙ্গ দেখে অবাক হয়ে বললেন, এ কি? কর্নেল বললেন, ওখান দিয়ে আমার আবির্ভাব ঘটেছে, একটু দেরি হলেই রক্তারক্তি হয়ে যেত। আসলে ওটা একটা সুড়ঙ্গ পথ। মিস্টার সিনহা উঁকি মেরে দেখলেন, হ্যাঁ, কি আশ্চর্য। কর্নেল বললেন, প্রপাতের একধারে দাঁড়িয়ে পাথরের আড়ালে একটা ফোঁকর তৈরি হয়েছে। ঢুকে দেখি এটাই সেই সুড়ঙ্গ পথ। ধাপে ধাপে কোদণ্ডদেবের মন্দিরে উঠে এসেছে। হ্যাঁ, আসল কথাটা বলা দরকার। ঘণ্টারামি বলেছিল এই মন্দিরের তলায় নাকি একটা সুড়ঙ্গ আছে। সেখানে তার মাসতুতো ভাই দাগি ফেরারি আসামি এই বাবুরাম লুকিয়ে থাকে বলে তার ধারণা। ঘণ্টারাম খুব নীতিবাগীশ লোক। তাকে সরকার থেকে পুরস্কার পাইয়ে দেবেন মিস্টার সিনহা। তবে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। কথা মতো আপনি দলবল নিয়ে এখানে না এসে পড়লে জয়ন্ত বেচারাও। রেখে মেখে বললুম, বাঘনখ দিয়ে বাবুরামকে বাবলিয়ে ছাড়তুম। কর্নেল হাসলেন, খুনের দায়ে পড়তে ডার্লিং। যাই হোক মিস্টার সিনহা, মন্দিরের তলায় একটা কুঠুরিতে পাণ্ডেজির রাইফেল আর প্রচুর ডাকাতির মাল মজুদ রয়েছে। আসামিদের থানায় পাঠিয়ে দিন, আর আপনার হাতের ওয়াকি টকিতে মেসেজ পাঠান জিনিসগুলো উদ্ধার করা দরকার। বলে আমার হাত থেকে বাঘনখটি নিয়ে কর্নেল মিস্টার সিনহাকে দিলেন এবং আমার কাঁধে হাত রেখে বললেন, চলো ডার্লিং, খুব দখল গেছে তোমার, বাংলোয় ফেরা যাক। সেই গাছটার কাছে এসে বললুম, বাহ রহস্য ফাঁস হলো, কিন্তু আলো রহস্য? কর্নেল বললেন, তখন আমাকে নিচে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে। ওখান থেকেই টর্চের আলো দেখাতো ওরা বাবুরাম। তখন ওর দলের লোকেরা ডাকাতি করা মাল নৌকায় নিয়ে আসত। আসলে কোদণ্ডন মন্দিরের পেছনে আদিবাসী জেলেদের একটা বসতি আছে। তারা প্রপাতের নিচের জলায় রাত বিরেতে জাল ফেলে মাছ ধরতে যেত। মানুষকে কেউ বাঘের ভয়ে চেয়ে পেটে খিদে নামক রাক্ষসের ভয় বেশি ভয়। তাই তো তোরা মাছ ধরে পাহাড়ি পথে বস্তিতে ফিরে গেলেও তখন বাবুরাম আলোর সংকেত করত। বললুম, তাহলে পাণ্ডেজি পরে টের পেয়েছিলেন বাবুরাম ডাকুরি কীর্তি? তাই তাই হ্যাঁ বলে হঠাৎ কর্নেল বাইনোকুলার চোখে তুললেন এবং ঝোপঝাড় ভেঙে অদৃশ্য হলেন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।